আচ্ছা, কখন কি ভেবে দেখেছেন জাপান, কোরিয়া এত ধনী দেশ হওয়া সত্ত্বেও তাদের মুদ্রার মান বাংলাদেশের টাকার চেয়েও কেন কম? যেখানে বাংলাদেশের 1 টাকার সমান জাপানের 1.18 ইয়েন এবং বাংলাদেশের 1 টাকার সমান কোরিয়ার 11 উন। কেন বাংলাদেশের টাকা এবং জাপানের ইয়েনের মধ্যে এত বড় ডিফারেন্স? সেসব বিষয়বস্তু নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেখানে আমরা বোঝার চেষ্টা করব আসলে একটা কারেন্সি কিভাবে ইভ্যালুয়েট করা হয়। তার সাথে বোঝার চেষ্টা করব জাপান, কোরিয়ার মতো কান্ট্রিগুলোর মুদ্রামান কেন এত কম, এবং সর্বশেষ এটা বোঝার চেষ্টা করব একটা দেশের লো ভ্যালু কারেন্সি থাকা দেশের জন্য আসলে পজিটিভ বিষয় নাকি নেগেটিভ। প্রথম বিষয় হচ্ছে একটা দেশের কারেন্সি কিভাবে ইভ্যালুয়েট করা হয়। একটা দেশের কারেন্সির এক্সচেঞ্জ রেট মূলত ডিপেন্ড করে দেশের কারেন্সির সাপ্লাই এবং ডিমান্ডের উপরে, আর এই কারেন্সির ডিমান্ড মূলত ডিপেন্ড করে বেশ কিছু ফ্যাক্টরের উপরে, যেগুলো হলো ইনফ্লেশন, মানি সাপ্লাই, পলিটিক্যাল সিচুয়েশন অ্যান্ড ইন্টারেস্ট রেট বিষয়বস্তুর সমন্বয়ে। উদাহরণস্বরূপ ধরুন একটা দেশের ইন্টারেস্ট রেট বেশি, এটার কারণে কি কি হয়? ইন্টারেস্ট বেশি হওয়ার ফলে বাহিরে যে ফরেন ইনভেস্টর আছে তারা অ্যাট্রাক্ট হয় ওই দেশে ইনভেস্ট করার জন্য, কারণ তারা যত বেশি ইনভেস্ট করবে সেখান থেকে রিটার্ন পাওয়ার সম্ভাবনা ততই বেশি, কারণ ইন্টারেস্ট রেট বেশি। আর তার কারণে ওই দেশের যে কারেন্সি আছে সেটা ডিমান্ড বাড়ে, আর তার কারণেই মূলত একটা দেশের কারেন্সির এক্সচেঞ্জ রেট আগের থেকে আরো বৃদ্ধি পায়। আর সেম জিনিস অ্যাপ্লিকেবল হবে ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে। একটা দেশ যদি ইম্পোর্টের চেয়ে এক্সপোর্ট বেশি করে তখন ওই দেশের ডিমান্ড আগের থেকে আরো বৃদ্ধি পাবে, আর যার ফলে ওই দেশের কারেন্সির এক্সচেঞ্জ রেট আগের থেকে আরো বৃদ্ধি পাবে। জাপানের উইক ভ্যালু কারেন্সির পিছনের গল্প জানার আগে আমাদের দুইটা বিষয় আসলে বুঝতে হবে। প্রথমটা হলো একটা দেশের কারেন্সি ভ্যালু এটা ডিটারমাইন করে না যে ওই দেশের ওয়েলথ কতটুকু। দ্বিতীয় জিনিসটা হলো একটা দেশের এক্সচেঞ্জ রেট মূলত ডিপেন্ড করে ওই দেশের ইকোনমিক হিস্ট্রির উপর, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, মিশন, ভিশন, মনিটারি পলিসি, ইম্পোর্ট এক্সপোর্ট নীতি এসবের উপর বিবেচনা করে মূলত এক্সচেঞ্জ রেট নির্ধারিত হয়ে থাকে। তো এবার আসি জাপানের লো ভ্যালু কারেন্সির সর্বপ্রথম কারণ। প্রথমটি হলো লো ইন্টারেস্ট রেট। বর্তমানে ভিডিও করা অবস্থায় ব্যাংক অফ জাপানের ইন্টারেস্ট রেট হলো 0.50%, যেটা মূলত মোস্ট অফ দ্য টাইম নেগেটিভে থাকে, যা অন্যান্য দেশের তুলনায় খুবই কম। তবে অনেক বছর ইন্টারেস্ট রেট 0%-এর উপরও বৃদ্ধি পায়, সেটা খুবই রেয়ার অথবা খুব কম হয়। মোস্ট অফ দ্য টাইম জিরো অথবা তার নিচে নেগেটিভ হিসেবেই তাদের ইন্টারেস্ট রেট থাকতে দেখা যায়। আর আমরা একটা সিম্পল ফান্ডা জানি, যে দেশের ইন্টারেস্ট রেট কম সে দেশের ফরেন ইনভেস্টর অ্যাট্রাক্ট হয় কম, যা মূলত একটা দেশের কারেন্সির প্রতি যে ডিমান্ড আছে ওই ডিমান্ডটা একদম হ্রাস করে দেয়। আর এটা একটা কারণ জাপানের ইয়েনের মান এত কম হওয়ার। এবার প্রশ্ন আসতে পারে জাপান কেন তাদের ইন্টারেস্ট রেট এত কমিয়ে রেখেছে? যার প্রধান কারণ হলো মূলত লোনকে চিপ করা, যাতে দেশের জনগণ লোন নিতে পারে এবং সেটা তাদের বিজনেসে ইনভেস্ট করতে পারে এবং ইকোনমিকে সচল রাখতে পারে। নাম্বার 2, এক্সপোর্ট ড্রিভেন স্ট্র্যাটেজি। জাপান ওয়ান অফ দোজ কান্ট্রিজ যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে শুরু থেকে রাজত্ব করে আসছে। আর যেহেতু ইয়েনের মান ডলারের তুলনায় খুবই কম, তাই যখন ইউএস থেকে কোনো একটি কোম্পানি জাপানের একটি কোম্পানি থেকে ইম্পোর্ট করবে তখন স্বাভাবিকভাবেই ওই প্রোডাক্টটি ইউএসএ থাকা একটি ব্যক্তির কাছে অ্যাফোর্ডেবল মনে হবে। মেসিভ মানি প্রিন্টিং। আমরা একটা সিম্পল ফান্ডা জানি যে যখনই কোনো একটি দেশের সরকার অতিরিক্ত টাকা ছাপাবে তখন তাদের মুদ্রার মান স্বাভাবিকভাবে কমে যাবে। আর আমরা জানি জাপান মূলত শুরু থেকেই তাদের একটা স্ট্র্যাটেজি আছে তাদের মুদ্রার মান কমিয়ে রাখার, আর তার জন্য তারা মাঝে মধ্যে মেসিভ আকারে কারেন্সি প্রিন্ট করে থাকে। নাম্বার 4, হাই ডেট। রিসেন্টলি জাপান ওয়ান অফ দোজ কান্ট্রিজ যাদের ঋণ খুবই বিশাল পরিমাণ। তো তারা যদি তাদের ইন্টারেস্ট রেট স্বাভাবিকভাবে বাড়িয়ে দেয় তাদের মুদ্রার ডিমান্ড বাড়ানোর জন্য, তখন স্বাভাবিকভাবে তাদের যে ঋণ আছে ওই ঋণের কস্ট গুলো আগের থেকে আরো বৃদ্ধি পাবে। আর যেহেতু তাদের ঋণের আকার মেসিভ, যার ফলে তাদের সেই কস্টটিও মেসিভ আকারে যাবে, আর সেজন্য তারা তাদের ইন্টারেস্ট রেটটি আগের মতো স্টেবল রাখার চেষ্টা করতেছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, উইক কারেন্সির কারণে কি জাপান আদৌ লাভবান হচ্ছে নাকি তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে? সবচেয়ে সহজ বিষয় হচ্ছে জাপান ডিড ইট থ্রু আউট দ্য ইয়ার্স, সো দে আর নট সাফারিং ফ্রম low value currency, rather than they use it as a weapon to attract foreign customers. As a result তাদের এক্সপোর্ট স্ট্র্যাটেজি আগের থেকে আরো স্ট্রং হচ্ছে। Although weak currency are weakness, but they are able to manage all of those things very wisely. তো ওভারঅল আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে জাপান এবং কোরিয়ার মতো কান্ট্রি যারা মূলত ওভার দ্য ইয়ার্সে এসব স্ট্র্যাটেজি ফলো করে আসছে তাদের জন্য লো ভ্যালু কারেন্সি একটা নর্মাল থিংস। আর লো ভ্যালু কারেন্সি দিয়ে মূলত একটা কান্ট্রির ওয়েলথের পরিমাণ আমরা ইভালুয়েট করতে পারবো না,